আসসালামু আলাইকুম। রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং স্বাগত। আশা করছি সবাই ভালো আছো এবং নিয়মিত আমাদের এই অনলাইন ক্লাসগুলো দেখছো। আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ইতিহাস এই বিষয়টি নিয়ে। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর জন্য ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা আজকে ইতিহাস এই বিষয়ের দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা। বিশ্ব সভ্যতা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের মেন বই এর ৮ নাম্বার পেজ দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা বইটি খোলো। অর্থাৎ প্রথমেই তোমাদের একটু ধারণা থাকা দরকার যে বিশ্ব সভ্যতা কি। অর্থাৎ এই যে পৃথিবী কিন্তু একদিনই সৃষ্টি হয়নি, বা আমরা যে এখন বর্তমান যুগে বাস করি, আমরা এখন আমাদের হাতের মুঠোয় সব কিছু পেয়ে যাচ্ছি, প্লাস এখন আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক চিন্তাধারা এবং জীবনধারা একদম সহজতর এবং গতিময়। তো এই যে আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা বা বর্তমান যে জীবনধারা, এটা কিন্তু একদিনই হয়নি। এটা কালক্রমে, পর্যায়ক্রমে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে পরিবর্তনের মাধ্যমে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। তো প্রথমে যেই সভ্যতা অর্থাৎ যেই সমাজ আবিষ্কৃত হয়েছে, তো এই অধ্যায়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের মেন বইয়ের মূল আলোচনায় ফিরে যাই। তো এখানে আমি তোমাদেরকে তোমাদের মনে রাখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে তোমাদের এই মেন বইয়ের টপিকগুলোকে আমি এখানে পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি, যে বিভিন্ন প্রকার যুগ, অর্থাৎ এই সময়টাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পাথরের যুগ, তারপরে হচ্ছে পুরনো পাথরের যুগ বা পূর্বপলীয় যুগ, তারপর হচ্ছে নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ। অর্থাৎ তিনটা ধাপে ভাগ করা হয়েছে। তো আমি এখানে তোমাদেরকে তিনটা পয়েন্ট বা ধাপ আলাদাভাবে বুঝিয়ে দিয়েছি। প্রথমে আসো, পাথরের যুগ বলতে আমরা কি বুঝি। আদিম যুগে মানুষ কৃষিকাজ জানতো না, বনে বনে ঘুরে ফলমূল সংগ্রহ করত। এরপর মানুষ পাথর ভেঙে ঘষে ঘষে ধারালো অস্ত্র তৈরি করতে শেখে। সে সময় পাথরই ছিল তাদের একমাত্র হাতিয়ার। সে কারণে এ যুগকে বলা হয় পাথরের যুগ। আমরা অনেক সময় শুনেছি বিভিন্ন জনের কাছ থেকে যে একটা সময় ছিল, অর্থাৎ আদিম যুগের মানুষরা তারা পোশাক পরতো না, তারা গাছের ছাল, বাকল, পাতা দিয়ে তারা তাদের লজ্জা নিবারণ করত। তারা কৃষিকাজ জানতো না, তারপর হচ্ছে তারা কোনো কিছুই করতে পারতো না। তারা কি করতো, গুহায় বাস করত এবং তারা বনে বনে ঘুরে ফল মূল সংগ্রহ করে সেগুলি খেয়ে তারা তাদের জীবন ধারণ করত। তো এরপরে সেই আদিম মানুষগুলো পর্যায়ক্রমে পাথর ভেঙে ভেঙে তারা সেই পাথর দিয়ে ধারালো অস্ত্র বানাতে শেখে। আর সেই অস্ত্র দিয়ে তারা কি করে, যে বিভিন্ন পশু পাখি শিকার করে বা কোনো কিছু কেটে তারা তখন খেত। তো সে সময় পাথর ছিল তাদের একমাত্র হাতিয়ার। অর্থাৎ যখন তারা কোনো কিছু জানতো না, প্রথমেই তারা পাথর ভেঙে সেটাকে ঘষে ঘষে বিভিন্ন রকমের অস্ত্র তৈরি করত। আর সে সময় পাথরই ছিল তাদের একমাত্র হাতিয়ার। অর্থাৎ তারা বিভিন্ন হিংস্র প্রাণীর হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বা বিভিন্ন কাজে তারা এই পাথরের হাতিয়ারগুলো ব্যবহার করত। আর সে কারণে সে যুগকে বলা হতো কি, পাথরের যুগ বা পাথরের যুগ বলা হতো। তো এবার আসো পুরনো পাথরের যুগ বা পূর্বপলীয় যুগ। অর্থাৎ এই পাথরের যুগই আবার দুই ভাগে ছিল। একটা হচ্ছে পুরনো পাথরের যুগ বা পূর্বপলীয় যুগ, আরেকটি হচ্ছে নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ। তো পুরনো পাথরের যুগ কি, পাথর যুগের যে প্রথম পর্যায়কে বলা হয় পুরনো পাথরের যুগ বা পূর্বপলীয় যুগ।
এই যুগে মানুষ পাথরের অস্ত্র দিয়ে এই যে দলবদ্ধভাবে তারা পশু শিকার করত এবং এরা আগুনের ব্যবহার জানতো, অর্থাৎ তারা সেই পাথরের যে অস্ত্র তৈরি করত সেই অস্ত্র দিয়ে তারা বিভিন্ন ধরনের পশু পাখি শিকার করতো এবং সেগুলি তারা খেত। আর সে সময় কিন্তু তারা আগুনের ব্যবহার জানতো। তো এবার নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ। পুরনো পাথরের যুগ শেষ হয়ে যখন মানুষ যাযাবর জীবনের অবসান ঘটিয়ে কৃষিভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সে যুগকে বলা হয় নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ। অর্থাৎ পুরনো পাথরের যুগ শেষ করে মানুষ তাদের সেই আদিম বা গুহা বা যাযাবর জীবন শেষ করে তারা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলে। অর্থাৎ তখন তারা আগুনের ব্যবহার জানতো, বিভিন্ন ধরনের কৃষিকাজ করে তারা জীবিকা নির্বাহ করত। আর সে যুগকে বলা হয় নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ। তো আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই দ্বিতীয় অধ্যায়ের বিশ্ব সভ্যতা, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা যেই বিষয়গুলো জানবো সেগুলি হচ্ছে বিভিন্ন সভ্যতার আবিষ্কার, ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন সভ্যতার আর্থসামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা সম্পর্কে জানতে পারবো, সভ্যতার বিকাশে বিভিন্ন সভ্যতার নগর পরিকল্পনা, শিল্পকলা ও ভাস্কর্যের বর্ণনা করতে পারবো। 4. বিশ্ব সভ্যতা সম্পর্কে জ্ঞান লাভের মাধ্যমে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই অধ্যায়ের মূল আলোচনার বিষয় হচ্ছে তোমাদের এই অধ্যায়ে 4টি সভ্যতার কথা বলা হয়েছে বা দেওয়া আছে। তো মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। তো এই 4টা সভ্যতাই আমরা খুব মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসে আলোচনা করব। কিন্তু আজকে আমি তোমাদেরকে এই অধ্যায়ের 2টি টপিক নিয়ে, অর্থাৎ 2টি সভ্যতা নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের মিশরীয় সভ্যতা এবং সিন্ধু সভ্যতা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো তোমাদের মেইন বইয়ের 9 নাম্বার পেজে মিশরীয় সভ্যতা দেওয়া আছে। তো এই স্বল্প সময়ের ক্লাসে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো সেজন্য আমি এখানে সংক্ষিপ্ত আকারে মিশরীয় সভ্যতার যে জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে প্লাস মনে রাখতে হবে সেই জিনিসগুলোকে এখানে আমি তুলে ধরেছি। তো দেখো, মিশরীয় সভ্যতার পটভূমি, ভৌগোলিক অবস্থান ও সময়কাল, রাষ্ট্র ও সমাজ, নীলনদ ও সভ্যতায় মিশরীয়দের অবদান, মিশরীয়দের ধর্মবিশ্বাস, শিল্প ও ভাস্কর্য, লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার, বিজ্ঞান। অর্থাৎ এই টপিকগুলো আমাদের এই সভ্যতার অন্তর্ভুক্ত এবং এগুলি আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো তোমাদের মেইন বইয়ে কিন্তু এগুলির ডিটেলস দেওয়া আছে। তো আমি তোমাদের সুবিধার্থে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদেরকে এখন এই মিশরীয় সভ্যতা পড়ে শোনাবো। তো মিশরীয় সভ্যতার পটভূমি। আফ্রিকা মহাদেশের উত্তর অংশে বর্তমানে যে দেশটির নাম ইজিপ্ট, আর সেই ইজিপ্ট তার প্রাচীন নাম হচ্ছে মিশর। অর্থাৎ ইজিপ্ট এখন বর্তমানে যাকে ইজিপ্ট বলা হয় সেই দেশের প্রাচীন নাম হচ্ছে মিশর। খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় এই সমৃদ্ধ জনপদটি গড়ে ওঠে। তো 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম রাজবংশের শাসনামল শুরু হয়। ওই সময় থেকে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয়। আর একই সময়ে নারমার বা ম্যানেস হন একাধারে মিশরের নরপতি এবং পুরোহিত ছিলেন। অর্থাৎ মিশরের প্রথম নরপতি বা পুরোহিতের নাম হচ্ছে নারমার বা ম্যানেস হন, আর তিনি প্রথম ফারাওয়ের মর্যাদা লাভ করেন। ভৌগোলিক অবস্থান ও সময়কাল। তো মিশর 3টি মহাদেশ দ্বারা ঘিরে থাকা ভৌগোলিক 3টি মহাদেশ দ্বারা ঘিরে রয়েছে। দেশটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত। এর উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান এবং আফ্রিকার অন্যান্য দেশ অবস্থিত। আর এর আয়তন হচ্ছে প্রায় 4 লক্ষ বর্গমাইল। মিশরীয় আর সময়কাল হচ্ছে মিশরীয় সভ্যতা 2500 বছরের বেশি সময়ব্যাপী ছিল। প্রাচীন মিশরের নিরবিচ্ছিন্ন দীর্ঘ ইতিহাসের সূচনা হয় 5000 খ্রিস্টপূর্বাব্দে, বিশেষ করে নবপলীয় যুগে। তো এবারে আসো রাষ্ট্র ও সমাজ, 10 নাম্বার পেজ। তো 10 নাম্বার পেজে রাষ্ট্র ও সমাজে হচ্ছে
আহ, প্রাক রাজবংশীয় যুগে মিশর কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, আর এগুলোকে বলা হতো নোম। অর্থাৎ মিশর প্রাক রাজবংশীয় যুগে কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, এগুলোকে বলা হয় নোম। মিশরের প্রথম রাজা হচ্ছে ফারাও ম্যানেস বা নরমার। আর মিশরীয় পের ও শব্দ থেকে ফারাও শব্দের জন্ম। ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী, তারা নিজেদেরকে সূর্য দেবতা মনে করত। অর্থাৎ মিশরীয় প্রে শব্দ থেকে ফারাও শব্দের জন্ম। আর ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী, তারা নিজেদেরকে সূর্য দেবতার বংশ মনে করত। ফারাও পদটি ছিল বংশানুক্রমিক, অর্থাৎ ফারাওয়ের ছেলেরা তার উত্তরাধিকার সূত্রে ফারাও হতো। মিশরীয়দেরকে পেশার উপর ভিত্তি করে আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছিল, যেমন রাজপরিবার, পুরোহিত, অভিজাত, লিপিকার, ব্যবসায়ী, শিল্পী এবং কৃষক ও ভূমিদাস। আর মিশরের অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। মিশরের অর্থনীতি, তারা উৎপাদিত ফসলের মধ্যে তারা গম, যব, তুলা, পেঁয়াজ, পিচ ফল ইত্যাদি উৎপাদন করত। তারা বিভিন্ন দেশে তাদের এই উৎপাদিত পণ্য রপ্তানি করত। তো এবার হচ্ছে নীলনদ ও সভ্যতায় মিশরীয়দের অবদান। এই নীলনদটা হচ্ছে মিশরীয়দের সবচেয়ে উল্লেখযোগ্য একটি দিক। তো নীলনদের উৎপত্তি হচ্ছে আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। তো আর এই মিশরকে নীলনদের দান বলা হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে মিশরকে নীলনদের দান বলা হয় কেন? নীলনদের মানে নীলনদ যদি না থাকতো তাহলে এই মিশর মরুভূমিতে পরিণত হতো। তো প্রতি বছর নীলনদে বন্যা হতো, আর বন্যার কারণে নীলনদ ভরে যেত। তো যখন বন্যার পানি সরে গেলে নদীর দুই তীরে প্রচুর পলিমাটি পড়ে জমি খুবই উর্বর হতো। ফলে জমে থাকা মানে পলিমাটিতে বিভিন্ন ধরনের ফসল জন্মাতো, আর যা দিয়ে মিশরীয়রা ফসল উৎপাদন করতো এবং তাদের জীবিকা নির্বাহ করতো এবং রপ্তানি করতো। এই কারণে নীলনদকে মিশরীয়দের, অর্থাৎ মিশর নীলনদের দান, অর্থাৎ মিশরকে নীলনদের দান বলা হয়। সভ্যতায় মিশরীয়দের অনেক অবদান রয়েছে, যে মিশরীয়রা চিন্তা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান বিজ্ঞান চর্চা সবকিছুতেই তারা অবদান রেখেছে। মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস, অর্থাৎ মিশরীয়রা কি ধর্মের অনুসারী ছিল? মিশরীয়রা জড়বস্তুর পূজা করত, মূর্তি পূজা করত, জীবজন্তুর পূজা করত। তো মিশরীয়দের ধারণা ছিল সূর্য দেবতা রে বা আমন রে, অর্থাৎ তাদের সূর্য দেবতার নাম ছিল রে বা আমন রে, এবং প্রাকৃতিক শক্তি ও শস্য নীলনদের দেবতা ছিল ওরিসিস, সমগ্র পৃথিবী পরিচালিত করেন। তবে তাদের জীবনে সূর্য দেবতা রে এর গুরুত্ব ছিল অনেক বেশি। তাছাড়া মিশরীয়রা মনে করত যে তাদের মৃত ব্যক্তি একদিন বেঁচে উঠবে, সে কারণে তারা দেহকে তাজা রাখার জন্য মমি করে রাখত। এই চিন্তা থেকে মমিকে রক্ষা করার জন্য তারা পিরামিড তৈরি করেছিল। তোমরা 11 নম্বর পেজে দেখো প্রথম টপিক, এটা কিন্তু খুবই খুবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে মিশরীয়রা মনে করত মৃত ব্যক্তি একদিন আবার বেঁচে উঠবে, সে কারণে তারা মৃত ব্যক্তির দেহকে তাজা রাখার জন্য মমি করে রাখত। আর এই চিন্তা থেকে তারা মমি যাতে সুরক্ষিত থাকে, অর্থাৎ মমিকে রক্ষা করার জন্যই মিশরীয়রা পিরামিড তৈরি করে। তো মিশরীয়দের শিল্প ও ভাস্কর্য, মিশরীয়রা শিল্প ও ভাস্কর্যেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। মিশরীয়রা বিভিন্ন চিত্রকলা এবং বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। তারা সমাধি, পিরামিড, মন্দির, প্রাসাদ, বিভিন্ন ঘরবাড়ি এবং চিত্রশিল্পীরা অসাধারণ ছবি এঁকেছেন। তাছাড়া মিশরীয়দের প্রিয় রং ছিল সাদা, কালো। মিশরীয়রা কারুশিল্প দক্ষতা অর্জন করে। তারা আসবাবপত্র, মৃৎপাত্র, সোনা রূপা, মূল্যবান পাথরে খচিত তৈজসপত্র, অলংকার, এসব কিছুও তারা তৈরি করে। মিশরীয়রা ভাস্কর্যে ছিল মিশরীয়দের অবদান অনেক। তারা সর্বশ্রেষ্ঠ তাদের ভাস্কর্যের নাম হচ্ছে গিজার অতুলনীয় স্ফিংস। আর স্ফিংস হচ্ছে এমন একটি মূর্তি যার দেহ সিংহের মতো,
কিন্তু মুখ মানুষের মতো। মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম হচ্ছে ফারাও কুফুর পিরামিড। তো লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার, এটা তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে মিশরীয়দের লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার বর্ণনা করে। এটা তোমাদের বেশিরভাগ সময় পরীক্ষার প্রশ্নে এসে থাকে। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর। তো মিশরীয়রা 24টি ব্যঞ্জন বর্ণমালা আবিষ্কার করেন। তো প্রথম দিকে এরা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত, আর এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি, অর্থাৎ তারা প্রথমে ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। 12 নম্বর পেজে যাও, দেখো সেখানে এই চিত্রলিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর। মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে, সেই কাগজের ওপর তারা লিখত। গ্রিকরা এই কাগজের নাম দেয় পেপিরাস, আর এই শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি। আর হায়ারোগ্লিফিক অর্থ হচ্ছে কি পবিত্র অক্ষর। আর বোনাপোর্টের মিশরে একটা পাথর আবিষ্কৃত হয়, আর সেই পাথরের নাম হচ্ছে রসেটা স্টোন। এই টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো বিজ্ঞানে দেখো 12 নম্বর পেজে বিজ্ঞান ও মিশরীয়রা অবদান রাখে। তো তোমরা মিশরীয়রা বিভিন্ন যেহেতু কৃষি নির্ভর ছিল, সে কারণে তারা জোয়ার বাটা ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তারা প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করেন 365 দিনে বছর, এবং এই আবিষ্কার করেন তারা যোগ বিয়োগ ভাগের ব্যবহার যন্ত্র, সময় নির্ধারণের জন্য তারা সূর্যঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করেন। তাছাড়া মিশরীয়রা মৃতদেহের পচন থেকে রক্ষা করার জন্য তারা মৃতদেহকে মমি বানিয়ে রাখত। তারা চোখ, দাঁত, পেটের রোগ নির্ণয় করতে জানতো। তারা অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসাবিদ্যাও জানতো। তো এবারে আসো সিন্ধু সভ্যতা। তোমাদের সিন্ধু সভ্যতা 12 নম্বর পেজ থেকে শুরু। তো সিন্ধু সভ্যতা সেম কিছু টপিকগুলো আমি এখানে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের স্বল্প সময়ের ক্লাস। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মেইন বই থেকে কিন্তু আরও ভালোভাবে এগুলি মুখস্থ করে নিবে। তো সিন্ধু সভ্যতার ক্ষেত্র হচ্ছে তোমাদের সিন্ধু সভ্যতার পটভূমি, ভৌগোলিক অবস্থান ও সময়কাল, রাজনৈতিক ও সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, নগর পরিকল্পনা, পরিমাপ পদ্ধতি ও শিল্প, স্থাপত্য ও ভাস্কর্য, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তো এখানে তোমরা যেই জিনিসগুলো খুব বেশি মুখস্থ করতে হবে তোমাদের, আমি এখানে তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, যে সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা, এটা খুব ইম্পর্টেন্ট। আর মিশরীয় সভ্যতার ক্ষেত্রে নীল নদ, ভৌগোলিক অবস্থান, লিখন পদ্ধতি, শিল্প, ভাস্কর্য। তো এই জিনিসগুলো আমাদের জন্য কিন্তু প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্য থেকে এই টপিকগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি, যার জন্য এগুলি তোমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। তো সিন্ধু সভ্যতার পটভূমি, সিন্ধু নদের অববাহিকায় সিন্ধু সভ্যতা গড়ে ওঠে বলে এই সভ্যতার নাম রাখা হয় সিন্ধু সভ্যতা। তো হরপ্পা সংস্কৃতি বা একে হরপ্পা সভ্যতা বলা হয়। তারপর হচ্ছে সিন্ধু সভ্যতার ভৌগোলিক অবস্থান তোমরা তোমাদের মেন বইয়ের 13 নম্বর পেজ এবং সময়কাল সেখান থেকে পড়ে নিবে। রাজনৈতিক ও সামাজিক অবস্থাও তোমরা তোমাদের মেন বইয়ের 14 নম্বর পেজে দেখো, সেখানে দেওয়া আছে। আর এই প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের সহজ, তোমরা একটু মনোযোগ সহকারে একবার করে পড়ে নিলেই তোমরা দেখবে মুখস্থ করে নিতে পারবে। তো নগর পরিকল্পনা দেখো 15 অধ্যায়। তোমরা ধর্মীয় অবস্থাটাও তোমরা পড়ে নিবে 14 নম্বর পেজ থেকে। নগর পরিকল্পনা 15 নম্বর পেজ, অর্থাৎ সিন্ধু সভ্যতার এই নগর পরিকল্পনা থেকে কিন্তু তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন আসে। সো এখান থেকে তোমরা খুব ভালোভাবে এটা মুখস্থ করে নিবে। তারপর হচ্ছে পরিমাপ পদ্ধতি ও শিল্প, স্থাপত্য ও ভাস্কর্য, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তো তোমরা অবশ্যই তোমাদের মেন বই থেকে কিন্তু টপিকগুলোকে মুখস্থ করে নিবে। তো আশা করছি সবাই আজকের আমার ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখেছো এবং শুনেছো। তো আশা করব তোমরা তোমাদের মেন বই থেকে আরও ভালোভাবে পড়ে নিবে। তো তোমাদের জন্য আজকের আলোচনা থেকে বাড়ির কাজ থাকবে। এখানে আমি তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা
তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে নোট খাতায় লিখবে এবং মুখস্থ করে ফেলবে। পুরনো পাথরের যুগ বা পুরোপলীয় যুগ কাকে বলে? 2. মিশরীয় সভ্যতা কয়টি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত? 3. মিশরের প্রথম নরপতি কে ছিলেন? 4. নীল নদের উৎপত্তি কোথায়? 5. মিশরীয়রা কতটি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করেন? 6. নোম কি? 7. সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? অনুধাবন প্রশ্ন। 1. সিন্ধু সভ্যতাকে কেন নগর সভ্যতা বলা হয়? 2. মিশরীয়রা মৃতদেহকে মমি করে রাখত কেন? 3. মিশরকে নীল নদের দান বলা হয় কেন? 4. নবপলীয় যুগ বলতে কি বোঝায়? 5. মিশরীয়রা পিরামিড তৈরি করেছিলেন কেন? এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নিবে এবং তোমাদের নোট খাতায় করে নিবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো এবং নিরাপদে থেকো এবং নিয়মিত আমাদের এই রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন টিউটোরিয়াল ক্লাসগুলো দেখবে।